আপনারা শুনছেন ইকির মিকির রেডিও, বাঙালির আত্মদর্পণ। আমি সৈকত, আর আজ আমাদের সঙ্গে আছেন বাংলা পোস্টমডার্ন কবিতার পথিকৃৎ ও কবিতা পাক্ষিক পত্রিকার প্রাণপুরুষ কবি প্রভাত চৌধুরী। প্রথমেই একটা জিনিস খুব আড্ডার ছলে জানতে ইচ্ছে করছে, এই যে আপনি 1966-তে আপনার প্রথম কবিতার বই শুধু প্রেমিকার জন্য থেকে ধরে নিন একদম শেষ বই সুসমাচার এবং, তো এই জার্নিটা, হ্যাঁ বলুন। সুসমাচার এবং এর পরেও আর একটা বই বেরিয়েছে, আচ্ছা, 1/8 ক্রাউন 4F, মানে 4 ফর্মা বইটার নাম। আচ্ছা, তো এই 1/8 ক্রাউন 4 মানে এই অবধি জার্নিটা যদি একটু সংক্ষেপে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য একটু বলেন। আসলে আমি তো কবিতা লেখার ঠিক লোক ছিলাম না। আমি ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, খেলাধুলোর লোক। বসুশ্রী কফি হাউসে আড্ডা মারতাম। একদিন আমার এক বন্ধু শৈবাল চট্টোপাধ্যায় কবিতা লিখত, জুনিয়র বন্ধু। একদিন কবিতা লিখতে লিখতে কবিতার কথা বলাতে বললো, আমি বললাম কবিতা আমিও লিখতে পারবো বলে কবিতা লিখলাম। বললো তুই কেমন কবিতা লিখিস সেটা যদি একটু জানাস। আমি বললাম আজকেই আমি এই কবিতাটা পাঠিয়ে দিচ্ছি কীর্তিবাস পত্রিকায়, সুনীল গাঙ্গুলির সম্পাদিত কীর্তিবাস। সেই কীর্তিবাস পত্রিকায় কবিতাটা পাঠিয়ে দিলাম। আচ্ছা, এইটা কোন সময়ের কথা? 1965। আচ্ছা আচ্ছা, আমার লেখালেখি শুরু 65-এই। আমি কোনোদিন স্কুল ম্যাগাজিনে কবিতা লিখিনি, কলেজ ম্যাগাজিনে কবিতা লিখিনি। তার মানে আপনার প্রথম কবিতা ছাপা হয় কীর্তিবাস পত্রিকায়। কিন্তু স্কুল ম্যাগাজিনে আমি লিখেছি স্কুল ছেড়ে দেওয়ার অনেক পরে। স্কুলের একটা বিশেষ সংখ্যায় আমি লিখেছিলাম। বলো এবারে। হ্যাঁ, এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তো এইবার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, এই যে জার্নির মধ্যে আপনি এতগুলো ফেজ দেখেছেন, আপনার দুটো জন্ম হয়েছে এর মধ্যে, আপনি বলেন তো আমি এই নিজেই বলি। বিষয়টা নিয়ে। আমার কথা হচ্ছে, আমরা যখন সাম্প্রতিক বলে একটি পত্রিকা শুরু করি, কানন কুমার ভৌমিক, রবীন্দ্র বিশ্বাস, চঞ্চল ভট্টাচার্য, দীপঙ্কর সরকার, এদের সকলকে নিয়ে আরো অনেকেই ছিল, তখন সাম্প্রতিকটা চলছিল। সাম্প্রতিক চলাকালীনই আমরা, তখন পবিত্র মুখোপাধ্যায় ফিরে এসেছেন বেয়ালার বাড়ির থেকে ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে। আমরা একদিন, আমি, পবিত্রদা আর কানন মনীন্দ্র রায়ের বাড়ি গিয়েছিলাম। মনীন্দ্র রায় বলেছিলেন নতুন কিছু করো। সেই আমরা তার পরে ফিরে এসে আমরা আলোচনা করে ধ্বংসকালীন কবিতা আন্দোলন শুরু করেছিলাম সাম্প্রতিক পত্রিকায়। আচ্ছা, এটা একটা বিশাল ঘটনা। এই লেখালেখির সঙ্গে অনেকে হাংরির লেখালেখি মিলিয়ে ফেলে, কিন্তু আমি মনে করি হাংরির লেখালেখির সঙ্গে আমাদের কোনো মিল ছিল না। আচ্ছা, তার মানে পোস্ট মডার্ন যে মুভমেন্ট, সেই মুভমেন্টের বীজ কি সেই সময় থেকেই আপনার মধ্যে একটা কাজ করছিল? মানে একটা, আমি তোমাকে শোনো সৈকত, আমি কিন্তু কখনোই পোস্ট মডার্নকে মুভমেন্ট বলি না। পোস্ট মডার্নকে বলি একটা সময়ের নাম। আধুনিক কাল যেমন শিল্প বিপ্লবের পরে শুরু হয়েছিল, আবার ঠিক এই যে উচ্চ প্রযুক্তি, তার যে বিপ্লব হয়ে গেল, ইলেকট্রনিক্স, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি, 3G 4G, এগুলোকে বলি আমি পোস্ট মডার্ন যুগ। তার মানে আপনি বলতে চাইছেন কবিতায় আন্দোলন বলে এখন আমি মনে করি কবিতার আন্দোলন বলে কিছু হয় না। যারা এখনো সুরিয়ালিজম, দাদাইজম, অমুক ইজম সব করেন, ইজমটা একটা ইংরেজদের দেয়া শব্দ। ইংরেজরা সবকিছুর মধ্যেই ইজম করে। ইজমটা আসলে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্যের সঙ্গে নেই। হিন্দুইজমটা কি? আমরা কখনোই হিন্দু ছিলাম না, ইংরেজরা আমাদের হিন্দু বানিয়েছে। আমরা কেউ ছিলাম একটা অঞ্চলের মানুষকে বোঝানো হতো আর কি, হিন্দু অঞ্চলের মানুষ। হিন্দু সভ্যতাটা তো অনেক আগে, সেটা তো আর্যরা ভারতে আসার আগে।
হুম, তাই না? একদমই তাই। সিন্ধু আর্যরা নদের তীরবর্তী মানুষদেরকে হিন্দু বলে ডিনোট করা হতো। যেটা মহেন্দ্রধর হারাপ্পার একদমই। সভ্যতা, সেই সভ্যতাটা তো আর্যরা মানে আর্যরা ধ্বংস করে দিয়েছিল। হুম, আর্যরা তো গরুর লেজ ধরে ভারতবর্ষে এসেছিল, গরুর পেছন পেছন, গরুর চারণ ভূমির জন্য। আর্যরা তো দেশ শাসন করতে আসেনি, গরুদের খাওয়াতে এসেছিল। তারপরে ওরা দেখলো যে এখানকার লোকেরা অনেক এগিয়ে আছে। আর্যরা যেটা জানতো সেটা হচ্ছে ঘোড়ায় চড়তে পারত, আর আর্যরা লোহার ব্যবহারটা আগেই শিখেছিল। আমাদের এখানে তখন তামার অব্দি উঠেছে। আপনার কি কোনো ক্ষেত্রে মনে হয় না যে কবিতার ক্ষেত্রেও এই যে এগিয়ে থাকার যে বিষয়টা, মানে আপনি বললেন যে যেরকম সভ্যতার ক্ষেত্রে লোহার ব্যবহার বা এই যে ঘোড়া, ঘোড়া মানে অ্যাকচুয়ালি তো গতি, এবং সেটা আপনি আপনার কাঠের পা ঘোড়ার পা যখন আপনি লিখছেন সেখানে আপনি বারবার সেই গতির কথাই কিন্তু বলতে চাইছেন। হ্যাঁ, আমি বলেছি দুবার, যেমন সভ্যতা শুরু হয়েছিল আগুনের আবিষ্কার দিয়ে, তারপরে স্টেপটাই কিন্তু গতি, চাকা আবিষ্কার। একদম। চাকা আবিষ্কারের দুটো মত আছে। একটা মত হচ্ছে পাথর, পাথর ঘষে ঘষে গোলাকৃতি করে চাকা, পাথরটা গড়িয়ে যেত, এইটাকে দেখেছিল প্রাচীন মানুষ, দেখে সেটাকেই চ্যাপটা করে ঘষে ঘষে চাকার আকৃতি দিয়েছিল। আর একদল মনে করে কাঠের গুড়ি কেটে চাকা আবিষ্কার হয়েছিল, কাঠের গুড়িও চলতে পারতো। বুঝতে পারছো, এরকম দুটো মত আছে। আমরা কেউ দেখিনি তো আর জানিও না, তার কোনো প্রামাণ্য নথিও নেই। মানে কোথাও গিয়ে কি কবিতাটাও তাই? মানে কবিতাটা আপনি তার মানে বলতে চাইছেন যে আপনার ক্ষেত্রে যে কবিতা লেখার রেসিপি, সেটা তো এক জায়গায় আপনি বলছেন কবিতা একটা স্পন্টেনিয়াস প্রসেস, আবার এক জায়গায় আপনি বলছেন কবিতাটা মেকিং। তাহলে কোনটা? কবিতাটা মেকিং, কবিতাটা নির্মাণ। কবিতাটা নির্মাণ একজন পটুয়া যখন একটা দুর্গা প্রতিমা কোনো বা অন্য কোনো প্রতিমা তৈরি করেন, সেই পটুয়াটা যেরকম ভাবে করেন, প্রথমে একটা খড়ের তৈরি করেন, তারপরে মাটি লাগান, তারপরে রং, তার চোখ আঁকেন। কবিতার লেখাটাও ঠিক তাই। আর কবিতা লেখার সঙ্গে আর একটা মিল আছে রান্না করার। হ্যাঁ, সেটা তো আপনি আপনার কবিতাটা বলেছেন। কবিতাটাও রেসিপি, কবিতার একটা রেসিপি আছে, রান্নার যেমন রেসিপি আছে, কবিতারও সেরকম রেসিপি আছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে বলা হয় সৎ কবিতা বা কবিতা নাকি আসে, তো এই বিষয়টাকে কি আপনি বিশ্বাস করেন? কবিতা কি আসতে পারে বা কবিতা কি পায়? যাদের আসে তারা ভাগ্যবান। আমাকে আসতে হয় না, আমি আসার অপেক্ষা করি না, আমি লিখতে বসলেই লিখতে পারি। যারা কবিতার হোল টাইমার, তাদের কুটিয়ে কুটিয়ে কবিতা লিখতে হয় না। তার মানে আপনি সেই জায়গাটা দিয়ে বলতে চাইছেন যে কবিতা একটা স্পন্টেনিয়াস প্রসেস। কবিতা লিখতে বসলেই লিখতে পারি, যে কোনো সময় কবিতা বলতে ইচ্ছা হলেই বলতে পারি। এটার জন্য কোনো প্রস্তুতির দরকার নেই। আমার ভেতরেই যা এলিমেন্ট গুলো আছে, যে উপাদানগুলো আছে, আমি সেই উপাদান দিয়েই কবিতা লিখতে পারবো। তার মানে বলছেন যে আপনার জীবনটাই কোথাও গিয়ে একটা কবিতা, মানে জীবনের সমস্ত এলিমেন্টটাই কবিতা চর্চার সঙ্গে এমন ভাবে মিশে আছে, সেই মিশে থাকাটাই কবিতা। দারুণ, এটা খুব ভালো বললেন আপনি। আচ্ছা, একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছে করছে। আপনি কবিতা পাক্ষিকেরও এটা ট্যাগ লাইন যে মানুষ যতদিন পর্যন্ত স্বপ্ন দেখবে ততদিন কবিতাও থাকবে। আচ্ছা, এটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। কেননা একটি দৈনিক পত্রিকাতে একটা কাভার স্টোরি বেরিয়েছিল, কবিতার নির্বাসন। যিনি লিখেছিলেন তিনি বলেছেন পৃথিবীর থেকে কবিতা শেষ হয়ে গেছে। আমি সেটা লেখার পরেই তখন সাক্ষাৎকারের কবিতাগুলো লিখছিলাম, তখনই এই কবিতাটা লিখি যে কবিতা, মানুষ যতদিন পর্যন্ত স্বপ্ন দেখবে ততদিন কবিতাও থাকবে। এটা সাক্ষাৎকারের প্রথম কবিতার লাইন। এইটা পরবর্তীকালে সিঙ্গল কবিতা এক লাইন হিসাবে আমরা কোট করি। মানে এটাও কিন্তু যদি আমরা দেখতে যাই যে প্রত্যেকটা ব্র্যান্ডের যেমন একটা ব্র্যান্ডিং থাকে, তো
তো হ্যাঁ। প্রভাত চৌধুরী কিন্তু নিজেই একটা ব্র্যান্ড, একটা প্রতিষ্ঠান। তো আমি এটাকে আমি আমি নিজেকে প্রতিষ্ঠানই মনে করি। একদমই তাই। আমি কোথাও গিয়ে কোনোদিন প্রতিষ্ঠান বিরোধী ছিলাম না, নেভার। প্রতিষ্ঠান বিরোধিতা করব কেন? প্রতিষ্ঠান তার মতো করে কাজ করে, আমি আমার মতো কাজ করি। প্রত্যেকেই স্বাধীন, প্রত্যেকেরই একদম গণতান্ত্রিক অধিকার আছে। যতদিন দেশে গণতন্ত্র থাকবে ততদিন আমি স্বাধীন। একদম। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটু জিজ্ঞেস করি, আজকে দাঁড়িয়ে আপনার কি এই যে যখন আপনি প্রেরিত বার্তা লিখছেন, এই বিষয়টি নিয়ে আপনি আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে ভাবেন বা পাঠককে কিভাবে ভাবাতে চান? আমি প্রতিদিন নতুন করে আমি, গতকালের আমির সঙ্গে আজকের আমির পার্থক্য আছে। সেদিন কথা হচ্ছিল তোমার সঙ্গে, আজকের প্রভাত চৌধুরীর সঙ্গে যদি 30 বছর আগের প্রভাত একদম। চৌধুরীর দেখা হয়, হুম সেটা কি দাঁড়াবে? তুমি যখন বলছো প্রেরিত বার্তার কথা, হুম সেটাও প্রায় 30 বছর আগের কথা। একদমই তাই। সেইটার সঙ্গে আমি বলতে চাইছি যে আজকের আপনার যে চিন্তা ভাবনা, আপনার ফিলোসফি, আপনার একদম মিললেই, পাল্টে গেছে অনেক কিছু। তার মানে আপনি কোথাও গিয়ে বলতে চাইছেন যে যে কোনো কবি বা যে কোনো শিল্পীর প্রথম একটা জায়গা হওয়া উচিত ডায়নামিক হওয়া, মানে সময়ের অবশ্যই। সাথে সাথে ধরো নিজেকে আপডেট করা। রবীন্দ্রনাথের প্রথম দিকের লেখা থেকে হুম আরম্ভ করে শেষ দিকের লেখাতে যদি পৌঁছাও, হুম দেখবে প্রতিটা স্তরে কত ভাগ আছে, হুম তাই না? একদম মানে সোনার তরীর রবীন্দ্রনাথ আর কথা কাহিনীর রবীন্দ্রনাথ তো এক নয়। একদম। এরকমই প্রত্যেক কবিরই তাই। তার মানে এই জায়গা থেকে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে প্রভাত দা, আজকের এরকম একটা বলো। বিশেষ দিনে এই যে হ্যাঁ, কবিতায় নিজেকে আপডেট করা, এই আপডেট বলতে এই জিনিসটা আপনি বারবার সবাইকে বলেন, কিন্তু এই আপডেট করা বলতে আপনি কি বোঝাতে চান? আপডেট বলতে বুঝি একেবারে যে শব্দটির যেই অর্থ সেভাবেই, অর্থাৎ আগে যা ছিল সেটার থেকে এগিয়ে যাওয়া। হুম ধরো বাংলা কবিতা যখন থেকে শুরু হয় চর্যাপদ থেকে, কিন্তু অনেকগুলো আপডেট হয়েছে। হুম শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য হুম পরপর পরপর হয়ে এসেছে, তাই না? একদমই হওয়ার পরে ঊনবিংশ শতাব্দীতে একরকম লেখা হয়েছে, রবীন্দ্রনাথ এতে একটা পাল্টে দিলেন, তারপরে মোটামুটি সুভাষ মুখোপাধ্যায় এসে আর একটা পাল্টে গেল, হুম তারপরে আমরা এসে পাল্টালাম। এই যে ক্রমবিকাশ, এইটাই হচ্ছে কবিতা, কবিতার আপডেট। আচ্ছা, এই যে তো হ্যাঁ একদম একদম। আমাদের দর্শকদের মানে দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধুদেরও আপনার এই কথাটি আশা করি খুব ভালো লাগবে। এখান থেকে আমার খুব মনে হচ্ছে একটা জিনিস খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে যে আমার এই প্রজন্মের বন্ধুরা বলছেন যে আপনি বাংলা কবিতার রকস্টার বা ট্রেন্ড সেটার। আপনি প্রতিনিয়ত নতুনতর ভাবে কবিতাকে কাল্টিভেট করছেন এবং আপনি কবিতার মধ্যে দিয়ে নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করছেন। সেটাই তো আমার কাজ, হ্যাঁ, সেটাই আমার এখানে কাজ। আমার প্রশ্ন এটা যে এই যে নতুন প্রজন্ম আপনাকে ফলো করছে, আজকের বাংলা কবিতার মধ্যে একটা পরিবর্তন এসছে, মানে এক সময় যেভাবে বাংলা কবিতা লেখা হতো বা যেভাবে ভাবা হতো সেই জায়গা থেকে বাংলা কবিতা কিন্তু আজকে অনেকটা বেরিয়ে এসছে। তো হ্যাঁ, এই যে বাঁক বদল, আমার প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে এই বাঁক বদলটা দেখে আপনার কেমন লাগে? আমি খুব ভরসা পাই, নিজের প্রতি খুব আস্থাশীল থাকি। কেননা আমি মনে করি অধিকাংশ কবি হুম তারা কিন্তু নতুন ভাষায় কবিতা লেখে, হুম কবিতার পরিসরটাকে তারা অনেক বড় করে নিয়েছে। আগেকার দিনে নির্দিষ্ট কবিতার মধ্যে একজন কবি মৃত্যু চেতনার কবিতা লিখতে গিয়ে চিতাকাঠ দিয়ে শুরু করে হুম চিতাকাঠের আশেপাশেই ঘুরঘুর করতেন। হুম এখনকার একজন কবি শুধু চিতার কাঠের ওপর নির্ভরশীল থাকে না, সে অনেক জায়গায় চলে যায়। হুম কিন্তু তার এই যে একরৈখিক চিন্তা ছিল আগেকার দিনে, হুম সেই চিন্তাটা এখন বহুরৈখিক স্তরে পৌঁছে গেছে।
আচ্ছা, সেটা কি এই কারণেই সম্ভব হচ্ছে যে আজকে বিভিন্ন ফিল্ডের মানুষজন কবিতা লিখতে আসছেন? হ্যাঁ, সেটাও একটা ঘটনা। আগে একটা কবি কবি বলে ব্যঙ্গ করা হতো, এই ছেলেটাকে দেখতে কবি কবি লাগে। হুম। তার মানে এই এইখানে কবিতা একটা লাজুক লাজুক ব্যাপার ছিল, এইসব ছিল। এখনকার কবিতা একদম তা নয়। আমি যখন জিন্স পরে কবিতা লিখতাম, তখন ভারতবর্ষ পশ্চিম বাংলায় এত জিন্সের প্রচলন আসেনি। কফি হাউসে বা মদের দোকানগুলোতে আমার ওই চেহারা, বা ধরো পার্ক হোটেলের ইনসান আউটে আমি যখন ডিস্কো থেকে যেতাম, তখন তো কবিরা ডিস্কো থেকে যাওয়ার কথা ভাবতে পারতো না। জীবনযাপনটা আমার অনেকটা এগিয়ে থাকা জীবনযাপন, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু শান্তিনিকেতনের যাওয়াটা কোনোদিন বন্ধ করিনি। কোথাও গিয়ে এইটাই কি আপনার কবিতাকেও কোনোভাবে আহ প্রভাবিত করে, আপনার জীবন বা চারপাশের যে হ্যাঁ, দেখাটা? হ্যাঁ, অবশ্যই। একজন কবিতা যতই বানিয়ে লেখা হোক, তার জীবন থেকে বাইরে গিয়ে বানানো সম্ভব নয়। নির্মাণ তো হবেই, হুম। কবিতা নির্মাণ হবে, কিন্তু কবিতার মধ্যে যে নির্মাণটা হবে সেটা অমোঘ কিছু কথাবার্তা। তার মানে আপনি অমোঘ। বলছেন যে কবির কলমের থেকেও কবির চোখ একটা ইম্পর্টেন্ট এন্টিটি। চোখ না, শুধু চোখ কেন, হুম। চোখ, কান, সবকিছু, তার মানে ইন্দ্রিয়। সমস্ত ইন্দ্রিয়গুলো। আমি বলে থাকি, হুম। একজন কবি জানার সঙ্গে অজেনাকে মেশাবেন, দেখার সঙ্গে অদেখাকে মেশাবেন, শোনার সঙ্গে না শোনাকে মেশাবেন। এই ঠিক অনুপাতে মেশাতে পারলেই সেটা কবিতা। তুমি যদি শুধুই অজানাকে লেখো, সেটা হুম। সুপার অ্যাবসলিউটলি হয়ে যাবে, হুম। অ্যাবস্ট্রাক্ট জিনিস হয়ে যাবে, সেটা পাঠক গ্রহণ করতে পারবে না। আবার তুমি যদি শুধুই দেখার উপর লেখো, সেটা রিপোর্টাজ হয়ে যাবে, কবিতাতে পৌঁছবে না। নির্দিষ্ট অনুপাতে মেশাতে হবে। এইটাই অনুপাত। কোথাও গিয়ে হয়ে উঠছে আপনার কবিতা লেখার রেসিপি, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, আমার রেসিপি আর একটা আছে। আচ্ছা, আমি মনে সেটা কি করি শুনি? সেটা হচ্ছে একটা শব্দ হুম। আমি পেয়ে গেলাম মানে কেউ বললো বা কোনো কিছু ভাবতে ভাবতে একটা শব্দ আসলো, সেই শব্দটা একটা বাক্য তৈরি করলো। হুম। সেই বাক্য তৈরি করার পর সেই বাক্যটা পরের বাক্যটাকে ডেকে আনলো। হুম। আবার দ্বিতীয় পংক্তি থেকে আর একটা পংক্তি উঠে আসলো, সেটা তৃতীয় পংক্তি। এভাবেই পরপর পরপর। কবি এবং অধ্যাপক সুজিত সরকার বলে অটোমেটিক রাইটিং। হুম। আমি জানি না, আমি অটোমেটিক রাইটিং কোনোদিন পড়িনি, জানিনি, কিন্তু সুজিত এরকম করে ব্যাখ্যা করে। কিন্তু আমার মনে হয় এটা একটা লেখার স্টাইল, হুম। পদ্ধতি, হুম। লিঙ্ক। আর যারা একেবারেই মানে কোনো কিছুই বোঝা যায় না হুম। এরম কবিতা লেখেন, হুম। তাদের কবিতা আমার কাছে প্রয়োজনহীন। হুম। বুঝতে পারলে কি বলছি আমি? একদম, আমার কাছে একদম। আমার কাছে তিনি কবি নন এটা আমি বলছি না একবারে, কিন্তু তিনি আমার কাছে প্রয়োজন নেই তার। আমি যার কবিতা বুঝতে পারবো না। মানে কোথাও গিয়ে শেষ পর্যন্ত কবিতাটাকে রিলেট করতে হবে, মানে রিলেট পাঠক করতে হবে, যাতে হ্যাঁ। রিলেট করতে পারে, তো তোমাকে কমিউনিকেট করতে পারে। তোমাকে টাচ করলো কিনা, হুম। স্পর্শ করতে পারলো কিনা। যদি কোনো কবিতা কোনো পাঠককে স্পর্শ করতে না পারে, হুম। তাহলে সেই কবিতা তার কাছে মূল্যহীন। আচ্ছা, সে কেন আপনি পড়বে? কি কোনোদিন পাঠকের কথা ভেবে কি কবিতা লিখতে বসেছেন, নাকি না, নিজের না, না, চিন্তাকে? পাঠকের কথা ভাববো কেন? হুম। পাঠক তো আমার কথা ভাববে, পাঠক তো আমাকে পড়বে। আমাকে তো পাঠকের কবিতা পড়তে হয় না, পাঠকের মন পড়তে হয় না। তার মানে কোথাও গিয়ে পাঠকেরও তো একটা দায়বদ্ধতা থাকে যে কবি যদি হ্যাঁ, কোনো ক্ষেত্রে অবশ্যই, এগোন, অবশ্যই। পাঠককেও একটা স্টেপ এগিয়ে আসতে হবে। এক পাঠক, আমি একটা প্রবন্ধে লিখেছিলাম একবার, হুম। একজন বিখ্যাত পণ্ডিত বলেছিলেন হুম। যে কবি এবং পাঠকের মধ্যে সম্পর্কের জন্য কবিকে এক ধাপ পিছিয়ে আসতে হবে, সম্ভবত আবু সায়দার, হুম। আর পাঠককে এক ধাপ এগিয়ে আসতে হবে। হুম। এই ফর্মুলা দিয়েছিলেন। হুম। আমি মনে করি
যে মানুষ এগিয়ে আছে সে কেন তিনি কেন পিছবে? পেছবে? একদম। তার পেছবার দরকার নেই তো। যিনি এক ধাপ এগোতে চাইছেন তিনি দু ধাপ উঠে আসুন পাঠক, হুম। তাই না? আমি একদম। এগিয়ে আছি, হুম। আমি কেন পিছিয়ে যাব, হুম। তাই না? হুম। আমার পেছবার কোনো কারণই নেই, কোনো প্রয়োজন নেই। এবং এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, মানে আপনাকে কাছে জানতে চাইছি যে কবিতা কি সবার জন্য? মানে আদৌ কবির কি এই দায়বদ্ধতাটা আছে যে মানুষ তার কবিতা তাকে পড়াতেই হবে, তা সেই দায়বদ্ধতা তো কবির নেই। কবি তো আবিষ্কার করতে আ- এসেছেন, আমি মনে কাল্টিভেট করি করতে এসেছেন। যখন কবিতাটা প্রকাশিত হচ্ছে হুম। তখন সেই কবিতাটা সবাইকার কাছে পৌঁছানোর জন্যই প্রকাশিত হচ্ছে, হুম। তাই না? হুম। এখন আমার কবিতা প্রকাশ হলো, একটা হুম। ছাপা হলো, হ্যাঁ। ছাপার পরে আমি আশা করব এই কবিতাটা সবাই পড়ুক যারা বাংলা ভাষা পড়তে পারে। হুম। কিন্তু সবাই তো আর কবিতা পড়ে না। হ্যাঁ, আমি সেটা তো আশা করব স্বাভাবিক। মানে আপনি বলছিলেন একদিন আপনার সাথে কথা হচ্ছিল যে সিনেমা বা গান, এই যে মিডিয়াম গুলো যত মানুষের কাছে অনেক পৌঁছে বেশি। দেওয়া যায় সেটা। রবীন্দ্রনাথ হুম। বলেছেন শেষ বয়সে, হুম। আমার গানই আমাকে বাঁচিয়ে রাখবে। হুম। ভাবতে পারো, যিনি এত বড় কবি, এত বড় নাট্যকার, এত বড় গল্পকার, এত বড় উপন্যাসী, তিনি বলছেন কিনা তার গানই তাকে বাঁচিয়ে রাখবে। হুম। তার মানে অদ্ভুত ব্যাপার। কোথাও গিয়ে আপনি বিশ্বাস করেন যে আপনি না, আমি যদি কিন্তু অন্য। সেটা বিশ্বাস হুম। করি না। আমি বিশ্বাস করি আমার কবিতাই আমাকে বাঁচিয়ে রাখবে। কবিতাটা সেই জায়গাতে, সংবেদনের জায়গায় পৌঁছতে হবে, সেটাই চেষ্টা করছি লেখার। আচ্ছা। আহ, এই প্রসঙ্গে খুব আরেকটা জিনিসও মনে হচ্ছে যে পাঠক তৈরি করাটাও কি কবির কাজ নয়? হ্যাঁ, পাঠক তৈরি করা পাঠকের কাজ তো কবির কাজ, অবশ্যই। পাঠকদের সঙ্গে নিয়মিত ইন্টারাকশনে যেতে হবে। আমি তো, তুমি জানো, হুম। আমি সারা জীবন বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি শুধু হ্যাঁ। কবিতাকে কেন্দ্র করে, ব্যাগে কবিতার এবং পত্রিকা আপনি বই নিয়ে। তরুণ কবিদের পাশে দাঁড়িয়েছেন এবং তরুণ তরুণ কবিদের কবি এবং কাল্টিভেট কবিতার করেছেন। কবিতার মানুষকে নিয়ে চলেছি। হুম। এবং এবং বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিভিন্ন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আপনি ঘুরে কবিদেরকে তুলে এনেছেন, মানে কার মধ্যে কবিদের তুলে সম্ভাবনা। আনা না, এবং পাঠককেও তৈরি করেছি। হ্যাঁ। এবং সেইটাই কোথাও গিয়ে কি কবিতা পাক্ষিক করার পেছনেও একটা এইটাই কি লক্ষ্য ছিল যে বাংলা কবিতার একটা পাঠক তৈরি করা? না, প্রথম প্রথম লক্ষ্য ছিল বুদ্ধদেব বসুর একটা কথা, হুম। কবিতার জন্য একটা পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা। হুম। বুদ্ধদেব বসু কবিতা পত্রিকা তাহলে করার সময় আপনি বলতে চাইছেন যে আপনি 1993 যখন কবিতা পাক্ষিকের জন্ম হয় সেই সময় দাঁড়িয়ে আপনি যে চিন্তা ভাবনাটা করছিলেন সেই চিন্তা ভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য সেইভাবে কোনো প্ল্যাটফর্ম ছিল না বাংলায়, তাই তো? না, না, একদম পত্রিকা ছিল না। হুম। ধরো তখন কীর্তিবাস বন্ধ হয়ে গেছে, হুম। শতভিসা বন্ধ হয়ে গেছে, হুম। পূর্ণবিন্দুদার কাগজ বন্ধ হয়ে গেছে, হুম। অলিন্দ, হুম। উত্তরসূরি বন্ধ হয়ে গেছে। তার মানে তরুণ কবিদের প্ল্যাটফর্ম দেওয়া এবং তরুণ কবি একটা। কেন, বয়স্ক কবিদেরও, আচ্ছা। তাদেরও লেখার জায়গা ছিল না। একমাত্র দেশ পত্রিকাতে এক পাতা কবিতা ছাপা হতো, বা দু পাতা কখনো কখনো, তার উপর ভরসা করতে হতো। আর ছোট ছোট কাগজ, হুম। যাকে মানুষ লিটল ম্যাগাজিন বলে, হুম। সেই সব কাগজ কয়েকটা বছরে একবার দুবার বেরোতো, হুম। বুঝতে পারছো? কিন্তু আচ্ছা, নিয়মিত। এইটাই কি আপনার একটা কোথাও গিয়ে চিন্তার জায়গা ছিল যে কোথাও গিয়ে ডিসিপ্লিন হওয়া, যে একটা পত্রিকাকে নিয়মিত আর ভাবে চালাতে হবে? এইটা নিয়ে একটা কথা বলা দরকার, আমি তো হুম। 10 বছর অ্যাবসেন্ট ছিলাম। হুম। খুব ভালো করে শোনো, হুম। আমার এই 10 বছরের অনুপস্থিতিটা, আমি যদি পায়ে হেঁটে হেঁটে এক পা দু পা করে এগোতাম তাহলে আমি কিছুতেই পৌঁছতে পারতাম না। আমাকে একটু দৌড়তে হয়েছিল। দৌড়তে হয়েছিল বলেই আমি পাক্ষিক কাগজ করেছিলাম, হুম। ত্রৈমাসিক বা বার্ষিক কাগজ করিনি। হুম। বুঝতে পারলে, আমাকে অনেকটা রাস্তা মেকআপ করতে হয়েছিল। আমার 10 বছরের আচ্ছা, অনুপস্থিতিটা। তার জন্য কি আপনার কোনো আক্ষেপ হয় যে ওই 10 বছর আপনার কবিতার সাথে আপনি না, থাকতে পারেননি বা কিছু? আমি ভাগ্যবান। এই 10 বছর আমি কবিতার সঙ্গে ছিলাম না বলে আমি যখন ফিরে এলাম তখন একেবারেই একজন নতুন প্রভাত চৌধুরী।
যেটাকে আমি বলি পূর্বাহ্নের থেকে আলাদা, উত্তর পর্বে পৌঁছে গেলাম। এটা আমার বন্ধুরা আমার থেকে সবাই ভালো লিখত, সকলে। আপনি বলছেন যে প্রত্যেকটা কোথাও গিয়ে এই ব্রেকটা আপনার জন্য একটা অনিবার্য ছিল। হ্যাঁ, ব্রেকটা আমার কাছে আশীর্বাদ, দৈববাণী। তার মানে এই যে আপনি বলছেন 10 বছর কবিতা লেখেননি, আপনার মনের মধ্যে কি একটা কোথাও গিয়ে একটা রিয়াকশন কাজ করছিল বা নতুন ভাবনা না, কাজ আমি করছিল? আমি তখন মূলত ট্রেড ইউনিয়ন করতাম, রাজনীতি করতাম, লাল ঝান্ডা ওড়াতাম, সেসব কাজ ছিল। কিন্তু কবিতার দিকে তখন তাকাতামই না। কিন্তু মনে আছে বই মেলাতে যেতাম, কবিতার সঙ্গে না থাকলেও বই মেলাতে আমি থাকি, বই মেলাতে যেতাম। না, তার মানে আপনি কি ওই সময় একেবারেই লেখেননি, না লিখেছেন কিন্তু প্রকাশ না, করেননি? একেবারে লিখিনি, একেবারে লিখিনি। আচ্ছা, এটা প্রকাশের প্রশ্ন তো হুম দূরের কথা। আমি গদ্য লিখেছি কিছু, হুম দৈনিক পত্রে, হুম কালান্তরে লিখেছি হুম বিভিন্ন ভাবে, কিন্তু কবিতা লিখি। আচ্ছা, সেই সময় ধরুন আপনি যখন একটা দৈনিক কাগজে জনপ্রিয় দৈনিকে আপনি উপন্যাস লিখতেন পুজো সংখ্যায়, সেটা তো অমৃত যুগান্ত। হ্যাঁ, সতী সাবিত্রী কথা, হ্যাঁ, যেটা সেই সময় হ্যাঁ। প্রচন্ড ভাবে জনপ্রিয়তা পেয়েছিল, মানুষের ভালোবাসা পেয়েছিল, তার তার আগে দুঃখের পায়রা। তারপর আপনার এই যে গদ্য থেকে সরে যাওয়া, এইটা কেন? মানে হট করে আপনি ব্রেক নিলেন, বা এইরকম শোনো, একটা পিকে গদ্য পৌঁছে ব্রেক নেওয়া কেন? গদ্য লেখাটার মূল কথা হচ্ছে শ্যামল গঙ্গোপাধ্যায়, এটা ভুলে গেলে চলবে না। হুম শ্যামলদা আমাকে একদিন পয়লা বৈশাখ শ্যামলদা আমাকে ডেকেছিলেন, আমি পবিত্রদা দুজনে। শ্যামলদা কবিপত্রের জায়গা থেকে আমাদের তুলে নিয়ে ওনার বাড়িতে নিয়ে গেলেন। শ্যামল গঙ্গোপাধ্যায় তখন সবে অমৃতে জয়েন করেছেন সম্পাদক হিসাবে। আর নিয়ে গেলেন আমাকে। প্রথমেই বললেন, তুই কি খাস রে? প্রথম সম্পর্কে আমি বললাম, আমি তখন হুইস্কি খেতাম, বললাম হুইস্কি খাই। তারপরে হুইস্কি খেতে খেতে চললো। তারপরে বললো, তুই নাচতে পারিস? বললাম, হ্যাঁ। তার আগে আমি পার্ক স্ট্রিটের ইনসান আউটে নাচতাম প্রতি এটাও খুব রবিবারে। খুব খুব আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বেশ কিছু হ্যাঁ, না, অদ্ভুত অদ্ভুত জিনিস আমরা জানতে পারছি। এইটা কিন্তু অদ্ভুত ব্যাপার। তারপরে হুম শ্যামলদা আমাকে বললেন, তুই আগামীকাল বাগবাজারে চলে আয় অমৃত অফিসে। হুম বাগবাজারে চলে গেলাম। তারপরে একে একে অনেক দিন বাদে বাদে বললো, তুই যাত্রা করতে পারিস? যাত্রা দেখেছিস কোনোদিন? আমি বললাম, হ্যাঁ, ওই দু একটা দেখেছি। বললো, তুই যাত্রাপাড়ায় চলে যা। হুম তখন আনন্দবাজারে মানে প্রবোধ বন্ধু অধিকারী, ঔপন্যাসিক, গল্পকার, তিনি হুম যাত্রা কাগজ লিখতেন, যাত্রার পেজটা দেখাশোনা করতেন, এবং যাত্রার দল থেকে অনেক টাকার বিজ্ঞাপন সংগ্রহ করতো আনন্দবাজার। হুম আমাকে শ্যামলদা বললেন, তোকে এই যুগান্তর অমৃতের জন্যও বিজ্ঞাপন সংগ্রহ করতে হবে। মানে আমাকে করতে হবে না, আমাকে পরিস্থিতিটা তৈরি করে দিতে হবে, বিজ্ঞাপনের লোকেরা সেটাকে তুলে আনবে। হুম আমি বললাম, ঠিক আছে। যাত্রা একটা ব্রিফ কেস কিনলাম, হুম সেই পরে যাত্রা পাড়াতে যাওয়া আরম্ভ করলাম, যাত্রা রিপোর্টিং। এবং আমি যেসব করেছিলাম, তাহলে এই বিষয়টা তো খুব ইন্টারেস্টিং। মানে আপনি হ্যাঁ, রাইটার্স বিল্ডিং এ চাকরি করতেন, সকালে রাইটার্সে যাওয়া এবং সেখান থেকে সেখান থেকে চিতপুরে সন্ধ্যেবেলা যাওয়া, একদম। বিকেল বেলা সন্ধ্যেবেলা আমি চিতপুরে যেতাম। এবং আমি প্রথম ব্যক্তি যে যাত্রার রিহার্সাল কভার করেছিলাম, সরি, যাত্রার রিহার্সাল। হুম এবং ওরা এই হচ্ছে, সময়টা কোন সময়ের কথা? এই সময়টা 83 হবে, আচ্ছা আচ্ছা 82-83। এবং তারপরে একদিন বললেন, তুই প্রেম করেছিস? আমি বললাম, হ্যাঁ, তা 2-4টে করেছি বইটি। বললো, লিখে আনতো। সেই লিখে নিয়ে গেলাম। সেইখান থেকে অনুপম, কি আপনার গল্প, প্রেমের অনুপম, গল্পের শুরু? অনুপম না, গল্পের শুরু। মানে হুম অনুপম কাহিনী নাম দিয়ে হুম একটা লেখা জমা দিলাম, হুম বেশ বড় লেখা। হুম পাতা ছাপার পাতাতে, মানে অমৃতের পাতাতে 10 পাতা হয়েছিল, মানে ওটা 30 পাতার লেখা। হুম আমি ছোট গল্প নাম দিয়ে চালাম। হুম শ্যামলদাকে লেখাটা দিলাম। শ্যামলদা তখন লেখাটা দেখলেন, শুধু দেখে হুম
সুবোধ দাশগুপ্ত ছিলেন আর্টিস্ট। সুবোধ দাকে বললেন, সুবোধ এই গল্পটার ছবি কর। এই গল্পটা বেরিয়ে গেল, ছবি হলো, পরের সপ্তাহে বেরিয়ে গেল। এবং আমাদের তখন শ্যামলদার প্রত্যেক লেখকদের ডাকতেন মিটিং এ, একটা দিন মিটিং এ সবাই কিরম কাগজ হচ্ছে না হচ্ছে মতামত দিতেন। প্রথমেই অচিন বন্দ্যোপাধ্যায়, বরেন গঙ্গোপাধ্যায়, এসব সিনিয়র লেখকরা বললেন প্রভাতের গল্পটা খুব ভালো হয়েছে। যাক, আমাকে তারা তার চিন্তা রইল না। এত বড় বড় লেখকরা বলেছেন প্রভাতের লেখাটা ভালো হয়েছে, গল্পটা। এই চলে গেল, আমি গল্পকার হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেলাম। তারপরে একদিন বলল, তুই এবারে পুজোতে উপন্যাস লিখবি। দারুণ ব্যাপার, পুজোতে উপন্যাস লিখবো। সেই উপন্যাস লেখারও গল্প আছে। একদিন বলছেন 83 এর গল্প, তাই তো? 83-4 এরকম। মানে একদিন শ্যামলদা আমাকে, তখন শ্যামলদার তো বিভিন্ন সময় বিভিন্ন রকম গাড়ি ছিল, সেই গাড়িতে আমাকে বসিয়ে নিতেন। প্রতিদিনই অফিসে পৌঁছে দিতেন। আবার মানে অফিস থেকে আমি যখন যুগান্তরে যেতাম, অমৃতে যেতাম, তখন ফেরার সময় একসঙ্গেই ফিরতাম। তার মানে কোথাও গিয়ে আপনার এই যে গদ্য লেখা, মানে গল্প, উপন্যাস বা পেপারে লেখা, সেটা কোথাও গিয়ে শ্যামল গঙ্গোপাধ্যায়ের হাত ধরে বা তার একটা ইন্সপিরেশনও কাজ করেছিল? সমস্তটাই শ্যামল গঙ্গোপাধ্যায়, সমস্তটাই শ্যামল গঙ্গোপাধ্যায় আমাকে দিয়ে লিখিয়ে দিয়েছেন। এটা বলতে আমার দ্বিধা নেই। এবং শ্যামলদা বলতেন, লেখাতে কখনো না করবি না, যে যা লিখতে বলবে তাই লিখিস। আচ্ছা, পরবর্তীকালে কি এই ধরনের আপনি কোন সম্পাদককে পাননি বলেই কি আপনার গল্প লেখা বন্ধ হয়ে যায়? মানে সেইটা কি? যখন অমৃত বন্ধ হয়ে গেল, তখন আমাদের খুব অসুবিধা হলো। আমার মতো লেখক যারা একটু ভালোবাসা, একটু সম্মান এগুলো আশা করে, তারা আর লিখতে পারলো না। আমি তখন সিং সঙ্গী কলেজ স্ট্রিটে প্রকাশনা, সেই প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলাম। আরেকটি বড় কাগজের লোক আমার কাছে এসেছিল, বলেছিল আপনাকে দুটো গল্প দিতে হবে, একটা অমুক সংখ্যায় বেরোবে, একটা অমুক সংখ্যায় বেরোবে। আমি বলেছিলাম খুব ভালো কথা, তবে আমাকে আগে জানতে হবে আমি প্রথম স্পেশাল নাম্বারে উপন্যাস কবে লিখবো আর কবে প্রথম ধারাবাহিক লিখবো, এটা জেনে আসুন, আমি গল্প দিয়ে দেবো। তিনি আর ফেরত আসেননি। কাজে আমার আর গল্পকার হওয়া হলো না। তারপরে আবার অনেকদিন বাদে আবার যখন প্রতিদিন কাগজটা বেরোতে আরম্ভ করলো, তখন প্রফুল্ল রায় আমাকে ডেকে নিয়ে গিয়ে আবার লেখালেন, আমি লিখলাম। আমার এখনো কেউ যদি বলে একটা গল্প লিখে দিতে হবে, একটা ছোটদের গল্প, একটা রহস্য গল্প, একটা ভূতের গল্প, একটা উপন্যাস, আমাকে সময় দিলে এবং টাকা দিলে আমি লিখে দিতে পারি। আমার কোনো অসুবিধা হয় না লিখতে। আমার লিখতে ভালো লাগে, আমি লিখতে ভালোবাসি। এই যে ভালোবাসা, এই যে, কিন্তু এই যে মাঝখানে আপনার কোথাও গিয়ে এই যে ব্রেকটা, সেটা কি আপনাকে কোনোভাবে হন্ট করে? যে মনে হয় কি, অনুশোচনা হয় কি যে আমার গদ্য লেখাটা হলো না? আমার কিন্তু একটা জিনিস এখন মনে হয়, আমি যদি সত্যি সত্যি গদ্য লিখে যেতাম, তাহলে তো আমি সাক্ষাৎকার লিখতে পারতাম কি, আমি কি নোট বই লিখতে পারতাম? এটা আমার কিন্তু বারবার মনে হয়। তার মানে আপনি বলতে চাইছেন কোথাও গিয়ে যদি গদ্যকার প্রভাত চৌধুরীর সেই সময় দাঁড়িয়ে, সেই জনপ্রিয়তা যে সময় ছিল 1982-83, সেখান থেকে যদি আপনি সেটাকে কন্টিনিউ করতেন, তাহলে কোথাও গিয়ে প্রভাত চৌধুরী, কবি প্রভাত চৌধুরী, আজকের প্রভাত চৌধুরীকে পাওয়া যেত বলে আমার মনে হয় না। আমি জানি আমাদের সময়ে খুব বড় কবি সুনীল গঙ্গোপাধ্যায়, খুব বড় বাপের কবি, কিন্তু তিনিও গদ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন, গদ্য গল্প উপন্যাসে, তার মূল কবিতাগুলোর থেকে আমরা বঞ্চিত। সুনীলদা তার সমসময় থেকে অনেকটাই এগিয়েছিলেন। তার সময়ের যেসব কবি, তাদের সবাইকার থেকে সুনীলদা এগিয়েছিলেন, সবাইকার থেকে। আমি কিন্তু একেবারে টপ টু বটম বললাম, কিন্তু সুনীলদা সেটা খেলাই ছেড়ে দিলেন। তার মানে কোথাও গিয়ে আপনি বলতে চাইছেন যে কমার্শিয়াল গদ্য লিখলে কবিতাকে কোনোভাবে হ্যাম্পার করে?
করতেই পারে, করার সম্ভাবনা। আমি সুনীলদাকে দেখে দিচ্ছি। হুম সুনীলদা অনেক বড় কবি হুম। এবং আরো বড় কবি হতে পারতেন যদি কবিতাটাই লিখতেন। হুম। আচ্ছা, এই প্রসঙ্গে একটু আসি। তারপর দীর্ঘ প্রায় 20 বছর ব্রেকের পর আপনি লিখলেন অনুপম কাহিনী হ্যাঁ, 2002 এইটা সালে। আমি, হুম এটা শোনো, এটা লেখার একটা কারণ আছে। হুম তখন কবিতা পাক্ষিক তো পাক্ষিক বেরোতো। হুম ধরো প্রতিনিয়ত নতুন কবিতা আসার একটা সমস্যা হচ্ছিল, হুম পছন্দের কবিতা। হুম তখন তো জায়গাটা ফাঁকা রাখা যায় না, 32 পৃষ্ঠার কাগজ। হুম তখন আমি বললাম, নাসেরকে বললাম যে আমি তাহলে উপন্যাস শুরু করি একটা। হুম অনুপম কাহিনী নামটা আমার কাছে ছিল। হুম ওই লেখাটা শুরু করলাম জায়গাটা ভরাট করার জন্য। বেরিয়ে গেল। আমি তো লিখতাম না। প্রথমের 5টা 6টা ইস্যু আমি শান্তিনিকেতনের পূর্বপল্লী গেস্ট হাউসে বসে লিখেছিলাম। হুম তারপরে বাকিগুলো আমি মৃদুল, যিনি আমাদের কম্পোজ করতেন, মৃদুলকে বলতাম, মৃদুল লিখে নিত, কম্পোজ করে নিত। বলা লেখা বেশিরভাগটাই তাই, তার মানে ইনস্ট্যান্ট লেখা আর কি। ইনস্ট্যান্ট লেখা। হুম এবং মানে- এখনো আমি হুম মানে একবার ভেবেছিলাম মহাভারত বাংলাতে লিখবো। হুম আমার কাছে যদি 2-4 জন লেখার লোক থাকতো, যা আমি বলে যেতাম লিখতে পারতো, হুম। তাহলে আমি মহাভারতটা লিখতে পারতাম। আমার খুব লেখার ইচ্ছাও ছিল। আচ্ছা। 5 জন ছেলে হলেই আমি 5টা করে পর্ব, এক একজনকে এক এক পর্ব বলতাম, লিখে নিত। মহাভারত এখনো বাংলায় লেখা হয়। রাজশেখর বসু মতো পণ্ডিত লোক, তিনিও মহাভারত আছে তার, তার গদ্য এখনকার গদ্য নয়। তার মানে সমস্ত এটা আপনার একটা স্বপ্নের কাজ যে বাংলা, আহ, যে বাংলায় বাংলায় আমরা আজকে কথা বলছি, সেই বাংলা যে বাংলায় আজকে আমরা হ্যাঁ লিখি, আছি, লিখি, সেই সেই বাংলাতে মহাভারত লেখা। মহাভারতকে আনা দরকার। হুম। এবং তাই না? আপনার কোথাও গিয়ে মনে হয় তাহলেই বেশি মানুষের কাছে মহাভারত পৌঁছতে পারবে বা মানুষ এখনো কমিউনিকেট করতে পৌঁছবে, পারবে। এখনো পৌঁছবে। শুধু বিধবাদের কাছে রামায়ণ মহাভারত পৌঁছলো, সেটা তো তাতে সিরিয়ালের লাভ মধ্যে হবে না। দিয়ে, সেটা তো হ্যাঁ, সিরিয়ালের মধ্যে। বিধবাদের মধ্যে রামায়ণ গান শুনতে যেত আমার দিদিমা, হুম প্রিন্স গোলাম মোহাম্মদ রোডে, হুম বিষ্ণুবাবু যেখানে থাকতেন। হুম হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে অনেকটা রাস্তা হাঁটতে হুম হাঁটতে যেতেন রামায়ণ গান শুনতে। আমিও 2-1 দিন গেছি, হুম কিন্তু সেখানে দেখতাম সবাই একই বয়সের, একই রকম। হুম। বুঝতে পারছো? কিন্তু কোথাও গিয়ে রামায়ণের যে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ আছে, যে একটা বৃহত্তর আহ, আঙ্গিকে একটা অ্যাপিল আছে, এই এই সময় দাঁড়িয়েও তো সেইটার একটা না, আমি ভূমিকা মনে হয় আছে। রামায়ণ তো একটা কাহিনী। হুম রামায়ণ কাহিনীটা হচ্ছে, ধরো, আর্যদের প্রাধান্য। হুম। তাদেরকে আর্যরা মনে গ্লোরিফাই করে, রাখবে, তাই তো। আর্যরা কিন্তু বিন্ধ্য পর্বত পেরোতে পারেনি। হুম বিন্ধ্য পর্বতের বাইরে ওখানকার দ্রাবিড় সভ্যতা এতটাই সবল ছিল, হুম আর্যরা পেরোতে সাহস পায়নি। হুম। সেই সাহস বা অক্ষমতায় বাল্মীকি দিয়ে রামায়ণ লিখেছিল। আচ্ছা, বুঝতে পারলে তো? মানে রামায়ণ তো কোথাও গিয়ে তার মানে তার আপনি মানে বলতে চাইছেন যে তার মানে আর্যদেরকে। আর্যদের প্রাধান্য প্রমাণ করার জন্য ওখানে কোনো, যে অঞ্চল দিয়ে রামচন্দ্র গেছেন হুম সেই অঞ্চলে কোনো মানুষ ছিল না, বানর এবং রাক্ষস। হুম তুমি ভাবো তো, শ্রীলঙ্কার সম্বন্ধে বলেছে রাক্ষসদের জায়গা। হুম। শ্রীলঙ্কায় তার আগে বৌদ্ধ যুগে সভ্যতা ছিল। যে সভ্যতা মানে কি, তার স্থাপত্যগুলো এখনো দেখতে পাওয়া যায়, তার নিদর্শন আছে। হুম ভারতবর্ষের থেকে অনেক ডেভেলপ ছিল। হুম বুঝতে পারছি তো? হুম। তার মানে আপনি কাজেই এখানে বলতে চাইছেন যে কোথাও গিয়ে আর্যদেরকে গ্লোরিফাই করা হয়েছে এবং এর মধ্যেও একটা কোথাও গিয়ে প্রচ্ছন্নভাবে রাজনীতির একটা ইঙ্গিত আছে, মানে হ্যাঁ, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। আর্যদের প্রাধান্য বিস্তার, আর কিছুই নয়। হুম। কিন্তু কখনোই শুধু বানররা আর রাক্ষসরা থাকতো। মানে আপনি কি তার মানে বলছেন যে সেই পার্সপেক্টিভ থেকে আপনি নতুন করে লিখতে চান? হ্যাঁ, সেই জায়গাটা থেকে আপনার। রামায়ণ আমি লিখতে চাই না। না, রামায়ণ একটা মানুষের, মহাভারত। ভারতীয়দের একটা ধর্মের গ্রন্থ। বুঝতে পারছো তো? হুম ভারতবর্ষের মানুষের আদর্শকে আমি বিঘ্নিত করব কেন? আমি হুম ভারতীয়।
কিন্তু আমি আমার মতামতটা এরকম, বুঝতে পারছো তো? আমি রামায়ণের বিরোধিতা করব না, কিন্তু আমি বলবো রামায়ণটা এই কারণে লেখা হয়েছে, বুঝতে পারছো তো? কিন্তু মহাভারতটা, কারণ রামায়ণ তো গোটা ভারতবর্ষের বিভিন্ন ভাষায় লেখা হয়েছে। আমাদের যে কীর্তিবাসের রামায়ণ, তার থেকে অনেক বেশি তুলসীদাসের রামায়ণ, রামচরিত মানস, রামচরিত মানুষ অনেক বেশি লোক পড়েছে, এবং দক্ষিণ ভারতেও সমস্ত ভাষায় রামায়ণ লেখা হয়েছে। কিন্তু মহাভারতটা সেরকম জনপ্রিয় নয়, বুঝতে পারছো তো? আমরা যেটা মহাভারতের অনুবাদ দেখি সেটা হচ্ছে মানে ওই তার মানে কালীপ্রসন্ন সিংহের অনুবাদ। বুঝতে পেরেছি। কালীপ্রসন্ন সিংহের অনুবাদটাকে আমার বাংলায় মনে হয় না। কালীপ্রসন্ন সিংহ যে ভাষায় মহাভারত রচনা করেছিলেন বা অনুবাদ করেছিলেন, সেটা এখনকার বাংলা ভাষা নয়। মনে রাখতে হবে, ভাষা প্রতি 50 বছর পাল্টায়, প্রতি 50 কিলোমিটার অঞ্চল বদলায়। খড়গপুরের লোকেরা যেই ভাষায় কথা বলে, দীঘার লোকেরা সেই ভাষায় কথা বলে না। বর্ধমানের লোকেরা যে ভাষায় কথা বলে, বাঁকুড়ার লোকেরা সেই ভাষায় কথা বলে না। ভাষাটা 50 কিলোমিটার অন্তর বলতে যায়। আর আমার বাবা যে ভাষায় কথা বলতো, আমি সে ভাষায় কথা বলি না। আমার নাতনি অন্য ভাষায় কথা বলে। 50 বছর অন্তর অন্তর ভাষাটা বদলে যাচ্ছে, কথ্য ভাষা লিখিত ভাষাও। এইটা মাথায় রাখতে হবে। কোথাও গিয়ে সেই জায়গাটাই হচ্ছে সাহিত্যের ক্ষেত্রেও সাহিত্য এগিয়ে যায়, সাহিত্য এগিয়ে যায় ভাষাকে নির্ভর করে। একদমই। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস, আরো একটা জায়গা আমি ধরবো, সেটা হচ্ছে যে আপনার কবিতা বহুরৈখিকতার কথা বলে, বিষয়হীনতার কথা বলে, তো সেখান থেকেই কি কোথাও গিয়ে সাক্ষাৎকার এবং নোট বইয়ের জন্ম? আমি বলতে পারছি না গো। আমাকে সাক্ষাৎকার 20টা লেখার পরে সুমিতেশ সরকার বলেছিল আপনি পেয়ে গেছেন। সত্যি সত্যি পেয়ে যাওয়া ব্যাপারটা আমি জানি না। আমি একটা সংকটের মধ্যে এই কবিতাগুলো লিখেছিলাম। আমার ছেলে তখন দীঘা মানালি, কুলু মানালি রোটাং পাস ঘুরে এসেছিল, ট্রেকিং করতে গিয়েছিল, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া নিয়ে ফিরে এসেছিল। রেড ট্রিটমেন্ট শুরু হয়েছিল, বাঁচার সম্ভাবনা ছিল না। আমি দিনের বেলা রাত্রিবেলা এই কবিতাগুলো লিখতাম। হসপিটালে বসে, তাই তো? হসপিটাল না, বাড়িতেই লিখেছিলাম। হসপিটালে না, বাড়িতে বসে ওই কবিতাগুলো লিখতাম। এবং তখন আমার বাড়িতে প্রতিদিন 10-12 জন করে আসতো। যে কটা কবিতা লেখা হতো তারা আবার পড়তো, আমি সেগুলো শুনতাম। সেই অনুপ্রেরণাতে আবার নেক্সট গুলো লিখতাম। এভাবেই 20টা লেখা হলো, আরো বেশি হয়ে গেল পরপর। ওই সময়টা আমার কাছে খুব ভাইটাল ছিল। কি লিখছি আমি এত ভাবতাম না। তবে মনে আছে কবিতার নির্বাসন, এই কাভার স্টোরিটা আমাকে হন্ট করেছিল। এটা একটি দৈনিক পত্রে বেরিয়েছিল আনন্দবাজারে, কবিতার নির্বাসন। সেটা না বেরোলে হয়তো আমার সাক্ষাৎকার লেখা হতো না। মানে কোথাও গিয়ে এইটাও একটা আপনার জবাব ছিল, মানে কবিতার নির্বাসনের জবাব ছিল। কবিতাটা শেষ হয়ে গেছে এরকম একটা প্রচারের চেষ্টা করাতে অনেকে, কবিতা বলে কিছু হয় না। সেই জায়গাটাকে আপনি তীব্রভাবে অপোজ করেন, এবং এই নিয়ে আপনার একটা গদ্যও আছে যে কবিতার শত্রু। বুদ্ধদেব বসুর আছে কবিতার শত্রু অমিত্র, আমারও আছে। আচ্ছা, পোস্ট মডার্ন এই যে বিষয়টা, এটা আপনার কাছে ঠিক কি না? শোনো, আমি মনে করি আমি তো বামপন্থী চেতনার লোক, আমি মার্কসিস্ট। গোটা পৃথিবীতেই তুমি লক্ষ্য করে দেখবে, যারা মার্কসিস্ট তারা একটা নতুন জায়গাতে নতুন সমাজ ব্যবস্থা চেয়েছিল, আনতে চেয়েছিল। এখন তার মানে সেটাও একটা স্বপ্ন, তো সেটাও একটা স্বপ্ন। এখন আমরা যারা কবিতা লিখি,
তাদেরও সেরকম একটা স্বপ্ন হলো নতুন জায়গাতে পৌঁছতে হবে, বুঝলে তো? একদম। আমি ব্যাখ্যাটা করলাম কিরম করে হুম, এক একটা সভ্যতার পরে পরেই কবিতাটা পরিবর্তন হয়েছে। তাহলে হুম, এই যে তখন নতুন কম্পিউটার এসেছে, হুম, ইলেকট্রনিক্স এসেছে, অটোমেশন এসেছে, এটাকে আমাদের গ্রহণ করতে হবে। এইটা গ্রহণ করতে পারলে যে কারখানায় 10,000 শ্রমিক কাজ করে, 10,000 শ্রমিক এর দাবি, হুম, বুঝতে পারছো তো? 10,000 শ্রমিক দিতে হবে, কালো ভাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সেই কারখানাটা নতুন ভাবে গড়ে উঠলে সেখানে হুম। 100 জন দক্ষ টেকনিশিয়ান কাজ করবে। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে পোস্ট মডার্নিজমের সম্পর্ক এই তো সেটাই তো আসল কথা। হুম, পোস্ট মডার্নিজমের একটা স্ট্রাকচারালিজমের হুম, ঘটনা। হুম, বাড়ির কাঠামোটা পাল্টে যাচ্ছে, হুম, ভিতটা নড়ে যাচ্ছে, হুম, নতুন ভিত তৈরি হচ্ছে, বুঝতে পারছো না? যে কারখানায় 1,000 প্রোডাকশন রিলেশন বলে একটা ব্যাপার আছে, হুম, শ্রমিক মালিক সম্পর্ক, হুম, সেই সম্পর্কটাই শেষ হয়ে গেল। হুম, ধরো 10,000 শ্রমিক দাবি করতো আমার মাইনে বাড়াতে হবে, আমাকে বোনাস দিতে হবে, প্রোডাকশন বোনাস দিতে হবে, পুজো বোনাস দিতে হবে। হুম, কিন্তু যখন সেই কারখানাটা 100 জন টেকনিশিয়ান চালাবে, হুম, তো যে যত টাকা মাইনে সে দাবি করে হুম, তার থেকে 5,000 টাকা বেশি মাইনে দেয়, হুম। বুঝতে তো? তার মানে সেই বিনির্মাণ যে এর ফলে যে একটা আনস্টেবিলিটি তৈরি হলো, একটা। আনস্টেবিলিটি না, আমার মনে হয় আনস্টেবিলিটি না, হুম, বরঞ্চ স্টেবিলিটি আসলো। তাই কি? আচ্ছা, হ্যাঁ, আপনি সেইভাবেই বলছেন। হ্যাঁ, স্টেবিলিটি আসলো। কেন দরকার নেই এত লোকের, হুম, তারা অন্য কাজ করুক, হুম। যে যার এ- নির্দিষ্ট এবং জায়গায় কাজ সেইখান করুক। থেকে যে বিনির্মাণটা তৈরি হচ্ছে, মানে যে ভাঙা চোরার মধ্যে দিয়ে যে নতুন হ্যাঁ, নির্মাণ হচ্ছে, সেইটাই কোথাও গিয়ে আপনি বলতে চাইছেন যে পোস্ট মডার্নিজম। পোস্ট মডার্ন হচ্ছে এই সময়ের লেখালেখির নাম হচ্ছে পোস্ট মডার্ন। পোস্ট মডার্ন যুগটার নাম, লেখাটার নাম পোস্ট মডার্ন নয়। এখনো বলছি, লেখা যুগটার নাম পোস্ট মডার্ন। এই যে সময়টার নাম পোস্ট মডার্ন কালখণ্ড। কিন্তু একটা জিনিস মনে রাখবে, হুম, যে কখনোই জোর করে আরোপিত কোনো কিছু করা যায় না। একজন মানুষ বিশ্বাস করে আধুনিকতায়, হুম, সে রাতারাতি আমার কথা শুনে পোস্ট মডার্ন সময়ের মতো করে নকল করে লেখা আরম্ভ করলো, সেগুলো থাকে না, হুম। বুঝতে তো? এটা একটা খুব দামি কথা মনে প্রাণে তাকে, বলতে। মনে প্রাণে তাকে আধুনিকতার থেকে বেরিয়ে আসতে হবে। মানে এটাও অনেকটা এক আলোকবর্ষ থেকে অন্য আলোকবর্ষে হ্যাঁ, পৌঁছানোর হ্যাঁ, মতো। হ্যাঁ, নিশ্চয়ই। তুমি একটা দেশের থেকে অন্য দেশে যাচ্ছ, হুম, আলোকবর্ষ তো অনেক দূরের কথা। হুম, তুমি একটা দেশ, তুমি কলকাতায় ছিলে, তোমাকে যেতে হলো বেলেতোড়ে, হুম, এটা অন্য জায়গা একটা। হুম, তোমার এই নতুন যে ওখানকার যা জিনিসপত্র আছে সেটাকে নিয়েই মেতে থাকতে হবে, হুম। সেখানকেই কালটিভেট করতে হবে, তাই না? একদম, একদম। দারুণ একটা আড্ডা চলছে আমাদের, দারুণ একটা আলোচনা চলছে। আমাদের সঙ্গে আছেন আহ, কবি প্রভাত চৌধুরী, এবং আজ তার জন্মদিনে আমরা একটা সুন্দর সুন্দর প্রভাতদার সঙ্গে একদম অন্য রকম ভাবে আড্ডা মারছি, এবং অনেক কিছু আমরা জানতে পারছি তার সম্পর্কে। এই আড্ডা চলতে থাকবে। এই আড্ডায় একটা প্রশ্ন আমি করি প্রভাতদাকে, যে একদম শেষ দিকে চলে এসেছি আজকে আড্ডায়। এই সময় যারা কবিতা লিখতে আসছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো এমন কবিতা লিখতে হবে যেই কবিতা তোমাদের আগে আর কেউ লেখেননি। তুমি যেই কবিতাটা লিখবে সেটা যেন আগের কোনো লেখার অনুলিপি না হয়, প্রতিলিপি না হয়। কাজেই তোমার প্রত্যেকেরই একটা নিজস্ব জগৎ আছে, নিজস্ব পরিসর আছে, সেই পরিসর থেকে কবিতা উঠে আসবে, তাই না? ধরো একদম। কবিতা তো আগেকার দিনে কয়েকটা নির্দিষ্ট বিষয় ছিল, তাই না? অনেক প্রেম, ভালোবাসা, শোক, বেদনা, তার দুঃখ। মানে আপনি বলতে চাইছেন আজকে মানুষের হাতে যেহেতু প্রচুর অপশন আছে, সেহেতু। হ্যাঁ, হুম, আমি এখন ইচ্ছা করলেই জানতে পারবো, দেখতে পারবো হুম, একজন মানে বিদেশি কবি, ধরো ওয়েস্ট ইন্ডিয়ান
কোন কবি কি লিখছে। আমি জানতে পারবো লাতিন আমেরিকার কোন কবি, বালগেরিয়ার কোন কবি কি লিখছে। হ্যাঁ, কিন্তু সেইটা আপনাদের সময় এত বেশি ইজি ছিল না, তো এই ইজি অ্যাক্সেসের জন্য কোথাও গিয়ে আপনি বলতে চাইছেন যে আমাদের বাংলা কবিতা অনেক বেশি গ্লোবাল হয়েছে। এবং আমরা অনেকটা সুযোগ পেয়েছি পড়ার, জানার। এবং আমি এখনো বিশ্বাস করি বাংলা ভাষায় যে কবিতা লেখা হয়, অনেকেই লেখে, সেই কবিতা আন্তর্জাতিক কবিতার অনেক জায়গার কবিতার থেকে অনেক উন্নত এবং অনেক ডেভেলপ, অনেক আপডেট। এটা আমার বিশ্বাস। ওটা পৃথিবীর, আমি যতটুকু কবিতা পড়েছি এরকম, এটাই মূল কথা। আমরা অনেক এগিয়ে আছি বাঙালি কবিরা। ঠিক আছে, জুতোর ফিতে বাঁধার সময় ছাড়া যে মানুষ নতজানু হয় তাকে করুণা করতে শেখো, এগুলো আমার পূর্বজন্মের লেখা। একদমই তাই। তো সেখানে সেই সময় দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে, বাংলা কবিতাকে কি আপনি কোনো বার্তা দিতে চেয়েছিলেন? না, আমি তো কোনোদিনই মাথা নিচু করিনি, মাথা নিচু করতে শেখেনি। কারণ এইটা একটা ব্যাপার আছে, আমরা যেহেতু মধ্যস্বত্বভোগী জমিদার, আমরা এই নতজানু হতে শিখিনি। অনেকেই বলে ইংরেজদের চাকরবৃত্তি করেছি আমরা জমিদাররা, এটা আমি বিশ্বাস করি না। অনেক মধ্যস্বত্ব জমিদার, বারো ভূঁইয়া, এরা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল পশ্চিম বাংলায়। বুঝতে পারছো তো, আমরা কোনোদিন দাসত্ব স্বীকার করিনি। এটা আমাদের এখনো তাই, এখনো আমি এবং কোথাও গিয়ে এইটাই আপনার কবিতা লেখার অন্যতম একটা আইডিওলজিও বলতে পারেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আমি ফিউডাল বলে আমি খুব গর্ব অনুভব করি। বুঝতে পারছো, ফিউডাল। একদম। এই পর্বের একদম আমরা শেষ দিকে চলে এসেছি, আর দুটো তিনটে প্রশ্ন আমরা করব একদম সহজ করে। আপনার এক কথায় উত্তর, আপনার প্রিয় কবি এই মুহূর্তে দাঁড়িয়ে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শব্দটা খুব আপেক্ষিক। আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার প্রিয় বই? প্রিয় বই গীতবিতান। এবার আমরা আপনার কণ্ঠে আপনার একটা কবিতা দিয়ে আমরা শেষ করব আজকের এপিসোড। আমি একটা কবিতা পড়ছি, সেটা হচ্ছে কবির কবিতা পাঠ। একদম। সেই কবিতাটা লিখেছিলাম 2004-এ। একজন কবি যখন কবিতা পাঠ করেন কোন কবিতা পাঠের আসরে, আচ্ছা, তখন যদি গ্রীষ্মকাল হয়, কুয়ার জল অনেক নিচে নেমে যায়, জেনে রাখুন কবিতা পাঠরত সেই কবির গায়ে কোনো রোদ লাগে না। আর যদি বর্ষাকাল হয়, তাহলে কবির গা স্পর্শ করে যে বৃষ্টির ফোঁটাগুলি, সেগুলি আরব দেশের দুষ্প্রাপ্য আতরে রূপান্তরিত হয়। কবি যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন পাঠ শেষে, সে রাস্তাগুলি আতরগন্ধি হয়ে উঠবে। দুপাশের বাড়িতে তখন ঝমঝম করবে আতরের গন্ধ। শরৎকালে কবির কবিতা পাঠ শুনে শুভ্র আকাশ এবং কাশফুল শিউলিতলা দিয়ে এগিয়ে যেতে যেতে থাকে কবিতা। একসময় কবিতা পাঠ ঢাকের বাদ্যি হয়ে বেজে ওঠে। এমন্তে যেসব কবি কবিতা পাঠের আসরে যান, সাবধান, তাদের জীবন আনন্দ ঘন হয়ে উঠতে পারে। আর মাত্র 12 দিন পর শীতকাল আসছে। শীতকালে আমি যখন কবিতা পাঠ করব, তখন সেই পাঠশালা থেকে একজন শ্রোতা পৌঁছে যাবেন স্নানঘরে।
আর যেখানে গরম জলের পাশে রাখা থাকবে 1 কাপ কেওড়া জলের সঙ্গে 2 চামচ গ্লিসারিন মিশ্রণ, এর ফলে শ্রোতাদের শরীরে খড়ি উঠবে না, তারা নরম এবং মসৃণ হয়েই কবিতা পাঠ করতে পারবে। শীতকালের জন্য আমার কবিতা কতটা জরুরি। বসন্তকালটিকে আমি নিবেদন করছি ঠাকুর রবীন্দ্রনাথকে। আসুন আমরা প্রতীক্ষা করি, বসন্তকালে শুধুমাত্র তার কবিতাই পাঠ করব, তার জয়মাল্য গাঁথার জন্যই নয়, তার কবিতা পাঠ করে তাকে ভুলে যাবার জন্য। সবটা ভুলতে না পারলেও ভোলার ছলনা তো করতেই পারি। আর ভুলে যাবেন না, আপ 3015 শান্তিনিকেতন এক্সপ্রেসের অগ্রিম বুকিং আর মাত্র 2 দিন পরেই। অসম্ভব সুন্দর একটা কবিতা আমরা শুনলাম। আমাদের শ্রোতা বন্ধুদের জন্য প্রভাতদার এই কবিতাটি সত্যি 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 আমাদের শ্রোতা বন্ধুদেরকে মুগ্ধ করবে। আপনারাও নতুন করে প্রতি মুহূর্তে কবিকে আবিষ্কার করুন। তার কারণ একজন কবি নতুন নতুন ভাবে প্রতিদিন বেঁচে ওঠেন তার কবিতার মধ্যে দিয়ে, তার কাজের মধ্যে দিয়ে। প্রভাতদাকে আমাদের প্রণাম। ভালো থাকুন, কবিতায় থাকুন। আপনার সুদীর্ঘ, সুস্থ এবং রঙিন জীবন কামনা করি। সকলে ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আরো একবার এই সুন্দর একটা কথোপকথন আমরা করলাম কবি প্রভাত চৌধুরীর সঙ্গে। প্রভাতদাকে আমাদের সকলের তরফ থেকে প্রণাম। ধন্যবাদ, তোমাদের সবাইকে ধন্যবাদ।